দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার বিকল্প নেই। ভারতের সঙ্গে যতটুকু ভুল বোঝাবুঝি আছে তা দূর হয়ে যাবে, বললেন এম শাখাওয়াত হোসেন। ভারত সরকারকে বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে, বলছে খেলাফত মজলিস। নির্বাচনের তারিখ নির্ধারিত অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত, বললেন গোয়েন লুইস। আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলা, ইসলামী আন্দোলনের কর্মসূচি ঘোষণা। এবং সর্বশেষ জানাবো মূল্যস্ফীতি দেশের দারিদ্র্যের মূল কারণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার বিকল্প নেই। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মোহাম্মদ শাহ আলম বলেছেন, জুলাই আগস্টের আন্দোলনের মধ্যে দিয়ে স্বৈরাচারের পতনের পর অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা হলেও এখনও নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়নি। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। দেশকে নৈরাজ্যমুক্ত করতে হলে দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার বিকল্প নেই। সিপিবির প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ জহির বলেন, যদি সব জাতি ধর্মের মানুষের সমান অধিকার প্রতিষ্ঠা করা না যায় তাহলে মুক্তিযুদ্ধের চেতনা বিফলে যাবে। বিজয়ের মাসে বাংলাদেশের সব মানুষকে মুক্তিযুদ্ধের চেতনায় সংহত থেকে ফ্যাসিবাদ, মৌলবাদ, সাম্রাজ্যবাদ সহ মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী সব অপশক্তিকে রুখে দেওয়ার বিকল্প নেই। ভারতের সঙ্গে যতটুকু ভুল বোঝাবুঝি আছে তা দূর হয়ে যাবে, বললেন এম শাখাওয়াত হোসেন। অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন বলেছেন, দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হচ্ছে, সড়ক হচ্ছে, সেতু হচ্ছে। যোগাযোগের উন্নতি হতে হবে, থেমে থাকা যাবে না। নৌ যোগাযোগেরও অনেক আধুনিকতা আসবে। বিশ্বের সব জায়গায় এটা আছে, তাই হতাশ হওয়ার কিছু নেই। তিনি আরো বলেন, ভারতের মতো একটি বন্ধুপ্রতিম দেশের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো হওয়ার কথা। এদেশের মানুষ কিন্তু ভারত বিরোধী নয়, তাই আমরা আশা করি ভারতের সঙ্গে যতটুকু ভুল বোঝাবুঝি আছে সেটা দূর হবে। কে ক্ষমতায় থাকলো না থাকলো সেটা বড় কথা নয়। আমরা সবসময় ভারতের সঙ্গে বন্ধুত্ব রক্ষা করার জন্য তৈরি। দুবাইয়ে মেরিনদের ভিসা কার্যক্রম বন্ধ প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমরা দুবাই সরকারের সঙ্গে কথা বলেছি। অ্যাম্বাসেডরও জানিয়েছেন তিনি কাজ করছেন, ফলে অচিরের এর সমাধান হবে। ভারত সরকারকে বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে, বলছে খেলাফত মজলিস। ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী সংগঠন কর্তৃক ত্রিপুরায় আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস। বিবৃতিতে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ ও যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন বলেন, সম্প্রতি ভারতীয় মিডিয়ায় বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে একের পর এক মিথ্যাচার করে যাচ্ছে। আজকে ত্রিপুরা রাজধানী আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে পুলিশের সামনে হামলা চালানো হয়েছে। এতে দূতাবাসের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। হামলাকারীরা বাংলাদেশের জাতীয় পতাকারও অবমাননা করে ধৃষ্টতা দেখিয়েছে। আমরা ভারতীয় উগ্রবাদীদের এসব আচরণে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তারা বলেন, কোনো সভ্য দেশে এই ধরনের বিদেশি দূতাবাসে হামলার ঘটনা ঘটতে পারে না। ভারতীয় পুলিশ বাংলাদেশ দূতাবাসের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমরা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দাবি করছি, অবিলম্বে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে এই ঘটনার জন্য বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাইতে বাধ্য করতে হবে। বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে নাক না গলানোর জন্য ভারত সরকারকে কড়া বার্তা দিতে হবে। নির্বাচনের তারিখ নির্ধারণ অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত, বললেন গোয়েন লুইস। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ শেষে গোয়েন লুইস সাংবাদিকদের বলেন, নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে প্রাথমিক সাক্ষাৎ করেছি। বর্তমান নির্বাচন কমিশনকে সমর্থন জানাতে এসেছি। সুষ্ঠু নির্বাচন আয়োজনে জাতিসংঘ কি ধরনের কারিগরি সহায়তা দিতে পারে এই বিষয়ে সিইসির সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি আরো বলেন, আনন্দের বিষয় এই যে নির্বাচন কমিশন স্বচ্ছতার সঙ্গে গঠিত হয়েছে এবং স্বাধীনভাবে কাজ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থন পাবে। আমরা এই কমিশনের সঙ্গে নিবিড়ভাবে কাজ করব। সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়ে কোনো আলাপ হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে গোয়েন লুইস বলেন, নির্বাচনের সময়সীমা নিয়ে আজকের সাক্ষাতে কোনো আলাপ হয়নি। এটি অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। আমরা শুধু টেকনিক্যাল বিষয়ে কথা বলেছি।
সভা শেষে ইসি সচিব শফিউল আজিম বলেন, জাতিসংঘ কিভাবে কমিশনকে সহযোগিতা করতে পারে সে বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলা, ইসলামী আন্দোলনের কর্মসূচি ঘোষণা। ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ও বাংলাদেশ বিরোধী উস্কানির প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী মঙ্গলবার বিকেল ৩টায় রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে। বার্তায় বলা হয়, ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি এই ধরনের হামলা, পতাকা পুড়িয়ে ফেলা এবং কূটনৈতিকদের উপর আক্রমণের ঘটনাকে অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত ও উস্কানি আখ্যা দিয়ে বলেন, বাংলাদেশের জাতীয় পতাকা এবং প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পরানোর ঘটনা আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। চরমনাই পীর আরো বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কলকাতা ও আগরতলায় ভারতের সরকার দলীয় উগ্রকর্মীরা বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা করেছে। এমনকি দূতাবাসের উপর থেকে বাংলাদেশি পতাকা নামিয়ে টেনে হিচড়ে ছিঁড়ে ফেলা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিজেপি সরকার আশ্রয় প্রশ্রয়ে ভারত একের পর এক বিক্ষোভের মধ্যে আগরতলা, ত্রিপুরায় অবস্থিত বাংলাদেশি সহকারী হাইকমিশনের যে হামলা চালানো হয়েছে তা কোনো সভ্য জাতি করতে পারে না। চরমনাই পীর আরো বলেন, বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রের দাবিদার ভারত আজ প্রতিবেশী রাষ্ট্রের কূটনৈতিকদের নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এজন্য ভারতকে বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে। ভারত সরকার বাংলাদেশ হাইকমিশন, সহকারী হাইকমিশন সহ কূটনৈতিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে বাংলাদেশ সরকারের উচিত হবে ভারত থেকে মিশন ফিরিয়ে আনা। বর্তমানে সরকার দলীয় উগ্রপন্থীদের হুমকির মুখে কলকাতা ও আগরতলায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ও সহকারী হাইকমিশন চরম নিরাপত্তাহীনতা বোধ করছে। মূল্যস্ফীতি দেশের দারিদ্র্যের মূল কারণ। বিগত 6 মাস ধরে চলছে 10% উপরে খাদ্য মূল্যস্ফীতির হার। সর্বশেষ গত মাসেও তা ছিল 12% বেশি। বিশেষজ্ঞরা বলছেন, দেশে প্রচুর মানুষ আছে যারা দারিদ্র্য সীমার উপরে বসবাস করলেও অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছেন। অর্থনৈতিক সমস্যা, সামান্য ধাক্কা বা অভিঘাতেই তাদের দারিদ্র্য সীমার নিচে নেমে আসার জোর আশঙ্কা রয়েছে। অর্থনীতিবিদদের আনুমানিক হিসেবে এর পরিমাণ অন্তত 2 কোটি। বর্তমান পরিস্থিতিতেও এরাই সবচেয়ে খারাপ সময় পার করছেন। চিকিৎসা ও পড়াশোনার ব্যয় কমিয়ে তা দিয়ে পুষ্টি ব্যয় নির্বাহের চেষ্টাও করছেন অনেকে। এই পরিস্থিতিতে এখন রোগবালাই ও অশিক্ষা বেড়ে গিয়ে সামগ্রিকভাবে সমাজের অর্থনৈতিক উৎপাদন সক্ষমতাও কমে আসার জোর আশঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে সুস্থভাবে জীবন ধারণের জন্য প্রতিদিন যে পরিমাণ খাদ্যশক্তি গ্রহণ করতে হয় তাতে প্রতি মাসে ব্যয় হওয়ার কথা 1800 টাকা। সরকারিভাবে এটিকেই ফুড পভার্টি লাইন বা খাদ্য দারিদ্র্যসীমা হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচির চলতি সপ্তাহে প্রকাশিত এক হিসাব অনুযায়ী জীবন ধারণের জন্য ন্যূনতম খাদ্যশক্তি সমৃদ্ধ খাবার গ্রহণ করতে এখন প্রতি মাসে মাথাপিছু ব্যয় করতে হচ্ছে 3051 টাকা। সেই অনুযায়ী সুস্থভাবে বেঁচে থাকার জন্য ন্যূনতম খাদ্য গ্রহণে একজন মানুষের ব্যয় হচ্ছে খাদ্য দারিদ্র্যসীমার চেয়ে 69.5% বেশি। এর কারণ হিসেবে ধরা হয়, জিনিসের দাম বাড়লেও মানুষের আয় সেভাবে বাড়ছে না। ফলে মানুষ কম কিনে কম খেতে বাধ্য হচ্ছে, মানুষের কষ্ট হচ্ছে। ভাত হয়তো খাচ্ছে, তবে মাছ, মাংস, ফলমূল, দুধ কম খাচ্ছে, যার স্বাস্থ্যগত প্রভাব সবচেয়ে বেশি পড়বে শিশু কিশোরদের মধ্যে। WFP এর তথ্য অনুযায়ী ন্যূনতম ক্যালোরি গ্রহণের জন্য